নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটু উষ্ণতার জন্য উপন্যাসের আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য চতুর্থ পর্ব। তবে শুরুর আগে যারা এখন অবধি এই উপন্যাসটি শুনছেন, আমার নতুন শ্রোতা বন্ধু, তারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে যখন অন্যান্য এপিসোডসগুলো আসবে তখন আপনাদের কাছে নোটিফিকেশান আপনা থেকেই চলে যাবে। শুরু করছি আজকের পর্ব। একদিন সকালে লাবু এসেছিল। লাবু বলল, আমাদের বাড়ির দিকে যাবেন? আপনাকে একটা জিনিস দেখাবো। আমি বললাম, আগে রসগোল্লা খাও, তারপর যাব। লাবু অত্যন্ত আপত্তি সহকারে গোটা 8 রসগোল্লা খেল। তারপর বলল, দাদাকে বলবেন না জানো আমি রসগোল্লা খেতে চেয়েছিলাম। আমি বললাম, তুমি তো খেতে চাওনি। আমি তোমাকে সেদিন জিজ্ঞাসা করেছিলাম তুমি কি খেতে ভালোবাসো। এতে তোমার কোনো দোষ নেই। আর তুমি না আমাকে দাদা বলো? দাদার কাছে যদি আবদারও করতে, তাতেই বা দোষের কি ছিল? লাবু বলল, জানেন সুকুদা, এই পাহাড়ে আমার বাবা ভালুক শিকার করেছিলেন। তোমার বাবাকে তোমার মনে পড়ে? না, মনে নেই, আমার কিছুই মনে নেই। আমি তো তখন 2 বছরের ছিলাম যখন বাবা হঠাৎ অসুখে মারা যান। আমি মার কাছে সব গল্প শুনেছি। পলাশ, কেঁদু, জংলি ঘাস ও শাল সেগুনের জঙ্গলে বেশ কিছুক্ষণ যাওয়ার পর কতগুলো আম ও পেয়ারা গাছের ঝুপড়ির আড়ালে একটা জড়া জীর্ণ 2 কামরার বাড়ি চোখে পড়ল দূর থেকে। বাড়িটা প্রায় ভেঙে পড়েছে। দরজা জানালা যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে। বাইরের বারান্দায় একটা পাশ চট দিয়ে ঘেরা। মহুয়া, গত বছরে তোলা মহুয়া ডাঁই করা আছে এক কোণায়। তার পাশে খোঁটায় বাঁধা একটা লাল রঙা বাছুর বড় বড় চোখ মেলে পায়ের উপর মুখ রেখে শুয়ে আছে। লাবু সেই বারান্দায় একটা হাতল ভাঙা কাঠের চেয়ারে আমাকে বসতে বলে বলল, আপনি বসুন, আমি মাকে ডেকে আনছি। তুমি আমাকে কি যেন দেখাবে বলেছিলে লাবু? দেখাবো, আমি আসছি। আপনি তো আর পালিয়ে যাচ্ছেন না। আমাকে বসিয়ে রেখে লাবু চলে গেল। আমি চারদিকটা ভালো করে তাকিয়ে দেখলাম। দারিদ্র চতুর্দিকেই বাংময় হয়ে রয়েছে। দারিদ্র মানে চরম দারিদ্র। জানি না ওদের কি করে দিন চলে। হয়তো এই রকম জায়গা বলেই এখনো চলে, কোনো রকমে চলে। কলকাতার মতো কোনো নিষ্ঠুর নির্দয় জায়গা হলে হয়তো এতদিনে এদের চলা থেমে যেত। চারিদিক থেকে ঘুঘু ডাকছে। বাড়ির পিছনের জঙ্গল থেকে গরু ডেকে উঠল। কোথায় কে যেন কাঠ কাটছে। তার শব্দ পাহাড়ের তলা অবধি গাছে গাছে প্রতিধ্বনি তুলে ছড়িয়ে যাচ্ছে। চারিদিকে নিবিড় শান্তি, স্তব্ধ সৌন্দর্য, তার মাঝে জরাজীর্ণ বাড়ি। বাড়ির মধ্যে লাবু থাকে তার মা ও দাদাকে নিয়ে। এই বাড়িতে বর্ষায় ওরা যে কি করে থাকে আমি তাই ভাবছিলাম। ভাবতেও অবাক লাগছিল। দরজার দুপাশে অযত্ন বর্ধিত 2টি লতানে গোলাপের গাছ। ছোট ছোট সাদা ফুল ধরেছে তাতে। একজোড়া বুলবুলি ফিসফিস করে কি যেন বলতে বলতে তাতে দোল খাচ্ছে। ওখানে বসে নিজের ভাবনার মধ্যে নিজেই কখন বেহুশ হয়ে গিয়েছিলাম খেয়াল ছিল না। হঠাৎ লাবুর গলা শুনলাম, সুকুদা, ও সুকুদা, এই যে আমার মা। আমি উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। ভদ্রমহিলা তার তোরঙ্গের কোণা থেকে বের করা ভাঁজ ভাঙা ন্যাপথলিনের গন্ধ ভরা সবচেয়ে ভালো কাপড়খানি পরে এসেছিলেন। বয়স 50-এর কাছাকাছি হবে। আগুনের মতো গায়ের রং একসময় ছিল, এখন রোদে জলে ঝড়ে তামাটে হয়ে গেছে। তবু চেহারার মধ্যে আভিজাত্যের ছাপ সুস্পষ্ট। আভিজাত্য বুঝি সহজে মুছে যায় না। তার রং বড় বাঁকা। রোদ, জল, দুঃখ, দারিদ্র কিছুই পারে না সেই রঙকে ম্লান করতে, যদি অন্তরে দারিদ্র না থাকে। উনি বললেন, বসো বাবা, বসো। লাবুর কাছে তোমার অনেক গল্প শুনেছি। সেদিন তুমি
মান্দার থেকে লাবুর জন্য মিষ্টি পাঠিয়েছিলে, তা পেয়েছিলাম। এই লাবু তো তোমার খুব ভক্ত হয়ে গেছে। আমি বললাম, ডাবু কোথায়? সে তো স্কুলে গেছে, সেই ভোরে বেরিয়ে যায় 5 মাইল পথ, আবার স্কুল সেরে ফিরতে ফিরতেই সন্ধে। ফিরে এসেও তো এই বাড়ির টুকটাক কাজ করতে হবে। আমার অসুখ হলে রান্নাবান্না সব ওই করে। আমার লাবুও কিন্তু অনেক কাজ করে, না করলে চলবে কি করে বলো? ওদের কপালে ছিল কষ্ট করা, কষ্ট করতেই হবে যতদিন না ওরা মানুষ হয়, নিজেদের পায়ে নিজেরা দাঁড়ায়। আমি তো আর নিজের সুখের আশা রাখি না। ওরা যদি বড় হয়ে একটু সুখের মুখ দেখে, এই ভেবেই আমার ভালো লাগে। আচ্ছা, লাবুর বাবা এখানে কি করতেন? উনি ওই খিলাড়ির সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতেন। সেই সময় এই বাড়ি বানিয়েছিলেন উইকেন্ডে এসে পিকনিক করার জন্য, ছুটি কাটাবার জন্য। তখন তো ভাবিনি যে উইকেন্ডে ছুটি কাটানোর আস্তানাতেই সারা জীবন থাকতে হবে। বসো বাবা, তোমার জন্য একটু চা করে আনি। না না, আমি তো চা এই এক্ষুনি খেয়ে এলাম। তা আবার হয় নাকি? খেয়ে এলে, আমাদের বাড়িতে প্রথমবার এসেছো, একটু কিছু না খেলে কি হয়? তারপর যাবার সময় বললেন, লাবু, তোমার দাদাকে তোমার বাবার ছবিগুলো একটু দেখাও তো। লাবু একটু পরে একটা পুরনো রূপোর পানের ডিবে নিয়ে এলো, বেশ বড় সাইজের ডিবে। ধুলো পড়ে রূপোর রূপ আর কিছু অবশিষ্ট নেই। ডিবে খুলে আমার হাতে দিয়ে লাবু বলল, এই যে ছবি দেখুন শুকুদা। তারপরই অনেকগুলো ছবি ঘেঁটে লাবু একটা ছবি বের করে বলল, এইটা দেখুন, আমার অন্নপ্রাশনের ছবি। দেখুন আমি কেমন গোল ছিলাম। দেখলাম একটা বাচ্চা ছেলে সোনার মুকুট মাথায় দিয়ে তার সুন্দরী যুবতী মায়ের কোলে বসে আছে। চতুর্দিকে সুবেশা আত্মীয়াদের ভিড়। বিরাট প্যান্ডেলের পটভূমিতে লাবুবাবু মায়ের কোলে চড়ে তার অন্নপ্রাশনের দিনে ভীষণ কাঁদছেন। আরে, তোমাকে তো চেনাই যাচ্ছে না, আর তুমি তো দারুণ ফর্সার গোলগাল ছিলে। হ্যাঁ। তারপর লাবুর বাবার ছবি দেখলাম। লম্বা চওড়া সুপুরুষ ভদ্রলোক, সিডেন বডি গাড়ির পাশে স্যুট পরে অফিসে বসে কাজ করছেন। কোনোটা বা শিকারের পোশাকে, বন্দুক হাতে ছবি। 1947 সালের পরেই পূর্ব বাংলার রিফিউজিরা তাদের কখনো পূর্ব বাংলায় কিছু ছিল এ কথা বললেই পশ্চিমবঙ্গীয় স্থায়ী বাসিন্দারা যেমন অনেকেই তা শ্লেষের সঙ্গে অকারণে অস্বীকার করতেন। এই ছবিগুলো প্রমাণস্বরূপ না থাকলে লাবুদের অতীতকেও বোধহয় সকলে তেমনই অক্লেশে অবিশ্বাস করত। অন্তত বেশিরভাগ লোকই করত। তাই বোধহয় এত যত্ন করে ছবিগুলোকে রাখা। কেউ এলেই প্রথমেই তাকে ছবিগুলো দেখানো, তাকে মিনতি করে চোখের ভাষায় বলা যে, আজ যা দেখছো এইটি সত্যি নয়, আমরা আগে অন্যরকম ছিলাম। টাকা পয়সা, সচ্ছলতা এইসব নাকি কিছুই নয়, আজ আছে কাল নেই। অথচ সচ্ছলতা থাকা আর না থাকায় কত বড় তফাৎ। সচ্ছলতা থাকার সময় অসচ্ছলতার গ্লানি ও ক্লেশের কথা ভাবাও মুশকিল, সে কথা মনেও পড়ে না। বসে বসে ফটোগুলো নাড়তে চাড়তে ভাবছিলাম, রমা এই দিকটাও কখনো ভাবে না, ভাবার প্রয়োজন মনে করে না। কারণ লাবুর মার কাছে যেমন, রমার কাছেও তেমন সচ্ছলতাই বড় কথা। লাবুর মা সচ্ছলতার জন্য লাবুর বাবার উপর নির্ভরশীল ছিলেন। রমা আমার উপর তা নয়, সে নিজের রোজগারে নিজে খেতে পারে, সে কোনো ব্যাপারেই আমার উপর নির্ভরশীল নয়। আমি তার জন্য কিছুমাত্রই করিনি, আর যে কিছু করব সেই ভরসাতেও ও বসে নেই। ইদানিং এই কথাটা সে আমাকে কারণে অকারণে বহুবার শুনিয়েছে যে ইচ্ছা করলেই আমি যা রোজগার করি তার চেয়ে অনেক বেশি গুণ সে রোজগার করতে পারে। মাঝে মাঝে মনে হয়, রোজগার করাটাই কি দাম্পত্য জীবনের সিমেন্টিং ফ্যাক্টর? লাবুর মার রোজগার করার ক্ষমতা নেই বলেই কি আজও
লাবুর বাবার অভাব তিনি এমনভাবে বোধ করেন? তার মৃত্যুর পর ওদের অবস্থা এতটা অসচ্ছল না হলে কি সহজেই উনি তার স্বামীকে ভুলে যেতেন? জানি না, হয়তো যেতেন, হয়তো যেতেন না। তাই যদি হয় তাহলে ভালোবাসা কি? ভালোবাসা বলে কি কিছুই নেই? আজকাল মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক সব বদলে গেছে, অথবা আমার সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে আমার একারই বুঝি এই সম্পর্কটা সম্বন্ধে অত্যন্ত সন্দেহ উপস্থিত হয়েছে। আর সব বিবাহিত লোকই বোধহয় দারুণ সুখী, অথবা তারা বোধহয় সচ্ছলতা পেলেই শনিবারে সিনেমা দেখলেই, রবিবারে দুপুরে ভরপেট খেয়ে পান মুখে দিয়ে স্ত্রীকে জড়িয়ে শুতে পেলেই নিজেদের পরম সার্থক স্বামী বলে মনে করেন। তাও কি সত্যি? তবে ভালোবাসা কি? যথার্থ সুখী দম্পতি হয়তো নিশ্চয়ই আছেন, অন্তত অনেককে তো দেখি। তারা কি অন্য কারোর সুখ ছিনিয়ে নিয়ে নিজেরা সুখী হয়েছেন, নাকি তারা সুখের ভান করেন? জানি না। একটু পরে লাবুর মা এলেন, একটা কাঠের ট্রেতে বসিয়ে ট্রের উপর হাতে বোনা লেসের বহু পুরনো ম্যাটস পেতে পুরনো দিনের জাপানি রেকাবে করে চা নিয়ে এলেন, সঙ্গে দুটো বিস্কুট। খাও বাবা, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। বৌমাকে নিয়ে একবার এসো আমাদের বাড়ি। তুমি তো এখানে অনেক দিনই আছো, আর শুনলাম বেশ কিছুদিন থাকবেও। তা কই, বৌমা তো এলেন না? তিনি ওই কলকাতাতেই আছেন, নানা রকম ঝামেলা, তার উপর ছেলের স্কুলের পড়াশুনোও দেখতে হয়, তাই তিনি আসতে পারেন না। যদি আসে তো আমি এখানে নিয়ে আসব। চা খেতে খেতে ভাবছিলাম যে যদি রমা কখনো আসেও এখানে, তাহলেও কোনোদিন এই বাড়িতে আসবে না। না আসার অন্য কোনো কারণ নেই, যেহেতু আমি অনুরোধ করব সেই জন্যই আসবে না। আমি জানি ও বলবে পাবলিক রিলেশনস করতে তো এখানে আসেনি, আমার যার তার সঙ্গে কথা বলার সময় নেই, আমি একজন যথেষ্ট ইম্পর্ট্যান্ট লোক। আমাকে অন্যমনস্ক দেখে লাবু বলল, কি চাটা খান, তারপরে তো আপনাকে নিয়ে যাব। হ্যাঁ, কি দেখাবে বললে? চলুন না। চায়ের কাপটা শেষ করে উঠে লাবুর মাকে বললাম, আজকে তাহলে আসি মাসিমা, আবার পরে আসবো। হ্যাঁ বাবা, নিশ্চয়ই এসো, আবার এসো। লাবুর সঙ্গে জঙ্গলের ভিতরে যেতে যেতে ভাবছিলাম, আমাদের এই মাসিমা পিসিমারা একেবারেই বদলাননি। স্ত্রীরা বদলে গেছে, ভাই বোনেরা বদলে গেছে বড় তাড়াতাড়ি। গত প্রজন্ম থেকে এই প্রজন্মের অনেক তফাৎ অনেক ব্যাপারে। কিন্তু এই জরাজীর্ণ দরজা ধরে দাঁড়িয়ে থাকা জঙ্গলের মধ্যের পর্ণকুটিরের মাসিমা গত প্রজন্মে যেমন ছিলেন, এই প্রজন্মেও তেমনই আছেন। তাদের উপরে এই দ্রুত পরিবর্তনশীল জগতের হৃদয়হীনতার, যান্ত্রিকতার কোনো প্রভাব পড়েনি। লাবু আমাকে ওদের বাড়ি থেকে অনেক দূর হাঁটিয়ে নিয়ে এলো। জায়গাটায় ভীষণ জঙ্গল, একটা নুড়ি ভরা টিলা মতন আছে সামনেই, তার পিছনেই একটা ঝর্ণা, টিলার গায়ে একটা ছোট্ট গুহা। লাবু সাবধানে গুহার মুখ থেকে পাথরটা সরালো, তারপর বলল, ভিতরে যেতে হবে। ভিতরে যেতে হবে? তা ঢুকবো কি করে? আমি যেরমভাবে ঢুকছি। বলেই লাবু অবলীলায় ভিতরে ঢুকে গেল। ওর দেখা দেখি আমিও মাথা নিচু করে ভিতরে ঢুকলাম, আর ভিতরে ঢুকেই অবাক হয়ে গেলাম। গুহাটা বেশ বড়, 4-5 জন লোক পাশাপাশি আরামে শুয়ে থাকতে পারে। গুহার একদিকে একটা পুরনো চট পাতা, সেই চটের উপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা জোড়া জীর্ণ একটা চাঁদের পাহাড় বই, একটা লাল রঙের ছেঁড়া তাঁতের শাড়ি, একটা প্রমাণ সাইজের জুতো এবং যাত্রা দলে ব্যবহার করা রাংতা মোড়া একটা তলোয়ার। এটা রাজার গুহা। রাজার সব আছে, শুধু টুপি নেই। একটা টুপি হলেই রাজা ঠিক মতো রাজত্ব চালাতে পারে। আমি অবাক হয়ে ওখানে বসে পড়লাম। গুহাটার গড়ন আশ্চর্য,
মাথাটা পুরো ঢাকা, অথচ চারপাশে এমন ফাঁক ফোঁক আছে যে প্রচুর আলো আসে ভিতরে, এত আলো যে স্বচ্ছন্দে বই পড়া যায়। লাবু বলল, বর্ষাকালে আমি এখানে বসে বৃষ্টি দেখি, অথচ আমার গায়ে একটুও ছাঁট লাগে না, এমনকি মাথাতেও জল পড়ে না। সত্যি? তোমার এই সিংহাসনটা দারুণ তো। লাবু হাসল। নির্মল খুশিতে ওর লালচে রুক্ষ মুখটা আর কটা চোখটা ভরে গেল। শুধু টুপি নেই আর রানী নেই, লাবু বলল। আমি বললাম, তোমাকে একটা টুপি আমি আনিয়ে দেব রাঁচি থেকে। কবে? এই যত তাড়াতাড়ি পারি। আর রানী? আমি হেসে ফেললাম, বললাম, কোনো রাজাকে কি কেউ রানী দিতে পারে? রাজার নিজে যেতে হয় ঘোড়ায় চেপে, রানীর স্বয়ংবর সভায় পৌঁছতে হয়, আর রানীর পছন্দ হলে তবে রানী তোমার গলায় মালা পরিয়ে দেবে, তখন ঘোড়ায় চড়িয়ে রানীকে নিয়ে আসতে হবে। তাহলে তো আমার রানী হবে না। হবে না? কেন? রানী কেন হবে না? সে তো অনেক ঝামেলা। লিন্টন সাহেবের একটা টাট্টু ঘোড়া ছিল, একদিন গরু চড়িয়ে ফিরছি, দেখি সেটা একা একা পানুয়ানা টাঁড়ে চড়ে বেড়াচ্ছে। আমি ভাবলাম এই বেলা একটু ঘোড়া চড়ে নিই। ছাগলে চড়েছি, গরুতে চড়েছি, শুধু ঘোড়াতেই চড়িনি। তারপর না শুকুদা, যেই না তড়াক করে ওর পিঠে চড়ে ওর কান ধরেছি, পিছনের 2 পা তুলে এমন এক লাফ লাফালো যে আমি শূন্যে 3 ডিগবাজি খেয়ে একেবারে ধাঁই করে গিয়ে পড়লাম একটা পাথরে। হাঁটুতে যা লেগেছিল না, সেই থেকে আমি ওই হাঁটুটা মুড়ে বসতেই পারি না। থাক শুকুদা, এই রানী টানির আর দরকার নেই। নিজেই চড়তে পারি না, তার আবার রানী শুদ্ধ ঘোড়ায় চড়া। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, রাজপাট তো দেখা গেল, কিন্তু প্রজারা কোথায়? আছে আছে, দেখবে। বলেই গুহার মধ্যে থেকে একটা শিল পাটার সাইজের চ্যাটানো পাথর সরিয়ে ফেলল 2 হাত দিয়ে। পাথরটা সরাতেই একটা ফোকর হয়ে গেল, আর সেই ফোকর দিয়ে যা দেখলাম তাতে 2 চোখ জুড়িয়ে গেল। বুঝতে পারলাম টিলাটা একটা চড়াইয়ের শেষে, গুহাটার অন্য পাশে সোজা খাদে নেমে গেছে প্রায় 50 ফিট। নিচ দিয়ে একটা পাহাড়ি নদী বয়ে চলেছে। গুহাটার ঠিক সামনে একটা বাঁক নিয়েছে নদীটা। নদীর ওপাশে গভীর জঙ্গল। এখন দুপুরের রোদে শান্ত সবুজ জেল্লা দিচ্ছে গাছপাতা থেকে। লাবু বলল, সন্ধ্যের আগে আগে এখানে এলে আর এখানে এসে বসলে দেখতে পাবে আমার কত প্রজা, কত পাখি, কত কত ঘুঘু, টিয়া, ছাতারে, বুলবুলি, বনমুরগি, তিতির, বটের, টার পাখি, টিটি পাখি, আরও কত কি। হরিয়াল পাখিরাও ওই দিকের অশ্বত্থের ডাল থেকে নদীতে জল খেতে নামে, আর যখন নামে তখন ঠোঁটে করে পাতা ভেঙে নিয়ে এসে বালির উপর রেখে তার উপর পা দিয়ে দাঁড়ায়। হরিয়ালেরা কখনো মাটিতে পা ফেলে না, জানেন? না তো, আমি জানি না। আমাকে লাবু তুমি আপনি করে বলো না, কেমন যেন দূরের দূরের লোক মনে হয়। আমি কি তোমার দূরের লোক? লাবু লজ্জা পেয়ে হাসল। আচ্ছা, তাই হবে। শোনো, আরও কত প্রজা আমার, কাঠবিড়ালি, খরগোশ, সজারু, বুনো শুয়োর, হায়না, লুমড়ি, নেকড়ে, সবাইকে দেখতে পাবে, একসঙ্গে নয়, মাঝে মাঝে। আচ্ছা, এই রাজা মরে যাবার পর রাজত্ব কে পায়? কেন, রাজার ছেলে পায়। ধ্যাত, দেখছো তো আমার রানী নেই, আমার আবার ছেলে কোথা থেকে আসবে? এতটুকু রাজার মরার কথা উঠছে কি করে? মরার কথা কি কেউ বলতে পারে? মরার কথা কেউ বলতে পারে না শুকুদা। বলো না শুকুদা, রাজার ছেলে না থাকলে রাজত্ব কে পায়? রাজা যাকে দিয়ে যান সেই পাবে রাজত্ব। তাই? সত্যি তাই? তাহলে তো ভালোই হলো, আমি এই রাজত্ব তোমাকেই দিয়ে যাব আমি মরলে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি অন্য কথা বলো। কিন্তু লাবু নাছোড়বান্দা বলল, আচ্ছা, এই রানী আনতে তো ঘোড়া করে যায়, স্বর্গে যেতে কিসে করে যায়? আমি জানি না লাবু,
আমি কি গেছি কোনো দিন? তুমি যাওনি তো কি, বাবা তো গেছে। মা আমাকে বলেছিলেন ঢাব পাখির পিঠে করে যায়। ঢাব পাখি মানে ওই বড় বাদামি লেজ ঝোলা পাখিগুলো? ওগুলোকে তো আমি কি কুম্ভাটুয়া বলি। তুমি যা খুশি বলো, ওগুলো ঢাব পাখি। গভীর রাতে কেমন ডাকে দেখো না, ডাব 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 ডাব। স্বর্গে যেতে হলে ঢাব পাখির পিঠে চড়েই যেতে হয়। আমার রাজত্বে তো ওরা অনেক আছে, স্বর্গে যেতে তাহলে আমার কোনো অসুবিধা হবে না, কি বলো? ধ্যাত্তেরি, যা বলছিলাম। আমার না তোমাকে খুব ভালো লাগে শুকুদা, আমার রাজত্ব আমি তোমাকেই দিয়ে যাব। আমাকে কেন ভালো লাগে লাবু, কি কারণে শুনি? লাবু আর আমি গুহা থেকে বাইরে আসছিলাম। গুহার পাথরটা ঠিক করে বসিয়ে রাখতে রাখতে লাবু লাজুক মুখে বলল, এমনিই তোমাকে খুব ভালো লাগে শুকুদা। এমনি আবার কাউকে ভালো লাগে নাকি? মানে এই গুহার মধ্যে আমার এই ছোট্ট ঘরে এলে যেমন লাগে, তোমার কাছে গেলে আমার ঠিক তেমনই লাগে। তোমার কাছে গেলে আমার খুব ভালো লাগে। লাবু পাথরটা বসিয়ে রেখে আগে আগে নামছিল, আমি ওর পিছনে পিছনে নামছিলাম। কি করে এই সরল অপাববিদ্ধ শিশুকে বলবো জানি না। ওকে বলা যায় না যে নিজের উষ্ণতার জন্য অন্য কারোর উপরে নির্ভরশীল হতে নেই, হলেই তার কপালে আমারই মতো দুঃখ। এইসব কথা ও এখন বুঝবে না। ও এক্ষুনি অনবধানে ওর শিশু সুলভ ভাষায় যে দামি কথাটা বলে ফেলল, ওর যন্ত্রণাময় যৌবনে ওর প্রসন্ন প্রৌঢ়ত্বে পৌঁছে ওই কথাটাই ও নতুন করে শিখবে, জানবে, ভাববে। সেদিনও বুঝতে শিখবে পরনির্ভরতার মতো অবার্চিনতা আর বুঝি কিচ্ছু নেই। ও সেদিন জানবে নিজের হৃদয়ের উষ্ণতায় নিজের মধ্যের জেনারেটরে তাপ সঞ্চারণ করে এই ঠান্ডার নির্দয় পৃথিবীতে যে বাঁচতে না পারে, তার বাঁচা হয় না। তার জন্য এই পৃথিবী একটি চলমান প্রাগৈতিহাসিক হিমবাহ। টিলা থেকে নেমে লাবুকে বললাম, লাবু, তোমাকেও আমার খুব ভালো লাগে। তোমার যখনই ইচ্ছা করবে চলে আসবে, কোনো লজ্জা করবে না। আমার বাড়িতে যদি অতিথি থাকে তখনও লজ্জা করবে না, বুঝেছ? তুমি এলে আমার সত্যিই খুব ভালো লাগবে। বেশ, আমার গুহাটা মানে আমার রাজত্ব তোমার ভালো লেগেছে শুকুদা? ভালো মানে দারুণ লেগেছে। আজ থেকে তোমার নাম দিলাম রাজা লাবু। লাবু হেসে ফেলল, বাঁ হাত দিয়ে কপালে পড়া চুল সরিয়ে বলল, তুমি ভীষণ মজার শুকুদা, তুমি খুব ভালো জানো শুকুদা। বলেই এগিয়ে এসে লাবু আমার হাত ধরে ঝুলে পড়ল। বলা নেই কওয়া নেই, সেদিন সাত সকালে শৈলেন এসে উপস্থিত। শৈলেন ঘোষ গেট খুলে ঢুকতে ঢুকতেই চেঁচিয়ে বলল, দাদা, খাবার কি আছে? ভীষণ খিদে পেয়েছে। যখন কাছে এসে পেয়ারা তলায় চেয়ার টেনে বসলো তখন বললাম, কি খাবে বলো? কি খাবো না তাই বলুন, কি আছে? ইতিমধ্যেই হাঁকাহাঁকিতে লালি এসে দাঁড়িয়েছে সামনে। শৈলেন নিজেই শুধুলো, কি আছে ঘরে? লালি বলল, अंडा है। कठो अंडा है? 1 डजन। तब 6 ठो अंडा का ऑमलेट बना के लाओ जल्दी, और चाय। 6 ठो अंडा का ऑमलेट और चाय? हाँ हाँ जल्दी लाओ। আমি ওর রকম দেখে হাসছিলাম। ও শান্ত হয়ে বসে পড়ার পর বললাম, অত ডিম খাওয়া কিন্তু শরীরের পক্ষে খারাপ। ডিমে কোলেস্টেরল বাড়ায়, জানো তো? কোলেস্টেরল কি দাদা? কোলেস্টেরল বাড়লে স্ট্রোক হয়। ওইসব বড় লোকদের অসুখ দাদা, যারা রোজ রোজ ভালো জিনিস খায় তাদের জন্য। আমি কি আর রোজ সকালে নিয়ম করে ডিম খাই? মাসে একদিন খাই কিনা সন্দেহ। খেলেও ডিমের কারি নয়তো ডিম সিদ্ধ মাঝে মধ্যে। তাই একসঙ্গে 6টা-8টা ডিম খেলে আমাদের মতো লোকের কিচ্ছু হবে না। আমি শুধলাম, তা তোমাদের থিয়েটারের রিহার্সাল কত দূর এগোলো? কালী পুজো তো এসেই গেল। আর বলবেন না, সব ঝুল। কি আর বলবো, যেখানে 3 জন বাঙালি সেখানেই পলিটিক্স, দলাদলি। কি হবে বলুন? কোনো ভালো কাজই কি করা যাবে?
তোমাদের মধ্যে অভিনয়কে ভালো করে? অভিনয় আমাদের মধ্যে কে বেশি ভালো করে তা বলা মুশকিল। সকলেই ভালো করি। প্ল্যাটফর্মে দেহাতি মুরগি পাকড়ে পয়সা আদায় করার সময় নজর করে আমার অভিনয় দেখবেন, দারুণ। কেবল উত্তম কুমারের মতো চেহারাটাই নেই, নইলে কি আর অভিনয় খারাপ করি? আমি ওর কথার ধরনে হেসে উঠলাম। শৈলেন বলল, হাসি নয় দাদা, দারুণ সিরিয়াস ব্যাপারে আপনার কাছে এসেছি আজকে, নইলে এই সাত সকালে চুপি চুপি এতখানি হেঁটে আসি? দেখবেন স্টেশনের কেউ যেন না জানে যে আমি একা একা আপনার কাছে এসেছি। তা ব্যাপারটা কি শৈলেন, একটু খুলেই বলো না। দাঁড়ান দাঁড়ান, বুকে বল পাচ্ছি না। আমার এই টিকিট চেকারের বুক এখন বিনা টিকিটে পাড়ি দেওয়া মেল ট্রেনের প্যাসেঞ্জারের মতো কাঁপছে। একটু দম নিয়ে নি, সময় লাগবে। খেয়ে দিয়ে গায়ে জোর করে নি, একটু সময় দিন আমাকে। আমার জীবনের পয়েন্টসম্যান এই গাড়িটাকে ভুল লাইনে ফেলে দিয়েছে। মুখোমুখি কলিশন অনিবার্য। এখন আপনি না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না। আমি জবাব দিলাম না। বুঝলাম শ্রীমান শৈলেনকে কোনো একটা গোলমেলে ব্যাপারে পড়েই আমার কাছে আসতে হয়েছে। সময় হলে নিজেই বলবে। কুয়োর দিকে বুধাই আর তার বোন মুঙ্গলি জল তুলে কী সব কাছাকাছি করছিল। ওদের হলুদ লাল শাড়ির রং সবুজ জঙ্গলের পটভূমিতে সকালের রোদে ভারী ভালো লাগছিল। নানা রকম ছোট ছোট মৌটুস্কি পাখি চেরি গাছে, ফলসা গাছে, কারি পাতার গাছে নাচানাচি করছিল। কোথা থেকে একদল হলুদ ফিনফিনে প্রজাপতি এসে অনেকক্ষণ থেকে পিছনের জঙ্গলের সামনের ঘাস ভরা মাঠে আলতো ডানায় ভাসছিল। হঠাৎ একটা প্রজাপতি এসে শৈলেনের গায়ে বসল। কিছুক্ষণ বসে থেকেই উড়ে গেল। শৈলেনকে যেন পাগলা কুকুর কামড়েছে এমন করে লাফিয়ে উঠে শৈলেন বলল, এই শালা, মরেছি। সরি দাদা, শালা বলে ফেললাম, কিন্তু মরেছি, আর বাঁচা হলো না। শৈলেন, হয়েছেটা কি? আরে গায়ে তো প্রজাপতি বসেছে। প্রজাপতি গায়ে বসা তো ভালো লক্ষণ। ভালো লক্ষণ আপনাদের দাদা, আমার মতন একজন 135 টাকা টেক হোম মানির লোকের জন্য বিয়ে নয়। অথচ দারুণ বিয়ে করতে ইচ্ছা করছে, বুঝলেন দাদা। মানে ঠিক বিয়ে করতে নয়, মানে কাউকে কাছে পেতে। মানে মাঝে মাঝে ভাবি, এমন যদি কেউ থাকতো কাছে পিঠে, যার কাছে বড় কাকানার বড় সাহেবের কাছ থেকে বকুনি খেয়ে এসে সাহেবের শ্রাদ্ধ করা যায় মন খুলে, যার কাছে নিজের ইচ্ছা নিজের কল্পনা সব বুঁদ হয়ে বলা যায়, যাকে জড়িয়ে ধরে এই লাবড়ার শীতের রাতে সিল্কের ওয়্যার দেওয়া লেপের আরাম পাওয়া যায়। মানে এমন যদি কেউ থাকতো যাকে সম্পূর্ণভাবে আমার বলা যেত, যে সেজে গুজে থাকলেও আমার, কিছু না পড়ে থাকলেও আমার, যে দিনে রাতে মাসে বছরে সারা জীবনই শুধু আমারই। হ্যাঁ, তো ভালো কথা। এমন লোক তো সহজেই পেতে পারো, তোমার মতো ইয়াং এলিজেবল ব্যাচেলার। তা পারি দাদা, কিন্তু সাহস হয় না, ভীষণ ভয় করে। এই সময় লালি 6টি ডিমের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, মেটের টুকরো সব দিয়ে একটি অতিকায় অমলেট নিয়ে এলো। শৈলেন দেখে একটু ঘাবড়ালো না, বলল, বা লালি, তোকে আর তোর ফ্যামিলিকে সারা জীবনের মতো রেলের টিকিট কাটতে হবে না, সেই জিম্মা আমার। আজ যা খাওয়ালি সে বলার নয়, আজকে এরকম কিছু একটা খাওয়ার দরকার ছিল আমার। আমি চা বানাতে বানাতে বললাম, এবার শৈলেন কাজের কথাটা বলো দেখি। শৈলেন গপ গপ করে অমলেট চিবোতে চিবোতে বলল, আমার কাজ শেষ হয়ে গেছে, এবার যা কাজ তা আপনার। বলেই বুক পকেট থেকে একটা খাম বের করে বলল, এই চিঠিটার একটা জবাব লিখে দিন। এটা কি? লাভ লেটার। ব্যাপারটা বুঝুন, আমারও লাভ লেটার আসে। নয়নতারা লিখেছে আমায় প্রেম নিবেদন করে। আমি কি বাংলা লিখতে জানি? WT প্যাসেঞ্জারের চালান লিখতে পারি আমি, তাও ইংরেজিতে। বাংলা যে একেবারে লিখি না তা নয়, মাকে সপ্তাহে একটা করে চিঠি লিখি। 100 কোটি প্রণামান্তে নিবেদন, এই যে মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো, তার সঙ্গে প্রতি চিঠিতে আরও 2 লাইন। 2 লাইন কেন? এই
এক লাইন ওয়েদার রিপোর্ট, অন্য একটা লাইনে মার্কেট রিপোর্ট। মানে? আরে মানে বুঝলেন না? প্রথম লাইনে লিখি এখানে এখন খুব শীত, কি প্রকার শীত তাও লিখি, বেশি না কম, মাঝামাঝি নাকি, অথবা গরম বৃষ্টি। আর দ্বিতীয় লাইনে লিখি এখন কদু সস্তা কি আলু সস্তা না বেগুন সস্তা, এই সব। বুঝলেন? বুঝলাম বুঝলাম। তা বুঝলেনই যদি, তাহলে আমার এই লাভ লেটারের একটা জুৎসই উত্তর লিখে দিন দাদা, যাতে আমার সাঁটুলি এক চিঠিতেই কাত হয়ে পড়ে। সাঁটুলি? সাঁটুলি মানে কি? আরে সাঁটুলি মানে জানেন না? সাঁটুলি মানে লাভার। এখানের অ্যাংলো ইন্ডিয়ানরা বলে বার্ড। বার্ডি মানে পাখি, নরম গরম পাখি। আমি হেসে উঠলাম। শৈলেন আসা অবধি এত হাসাচ্ছে যে সে বলার নয়। ও বলল, কি দাদা, চিঠিটা খুলুন, এক্ষুনি জবাব দিতে হবে, আমি 11টার ডাকে পোস্ট করতে পারি যাতে। অগত্যা চিঠিটা খুললামই। প্রিয়তমেষু, ওই সুন্দর জায়গা হইতে আসা অবধি এবং ওই মুখখানা দেখা অবধি আমার চোখে ঘুম নাই। প্রতি অঙ্গ কাঁইতাছে তোমার প্রতি অঙ্গ লাইগা। ঘুম নাই, খাওন নাই, কিছুই নাই। তুমি কবে আইসা আমারে নিয়ে যাবা? কবে তোমার কোয়ার্টারে যাইয়া তোমারে ভাত রাইন্ধা দিমু, আমার হকলটা তোমারে দিমু। আমি তোমারে ভালোবাসি, তুমি কি মোরে খারাপ বাসো? ইতি তোমারই নয়নতারা। চিঠিটা পড়ে অনেকক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইলাম। ততক্ষণে শৈলেন অমলেট খাওয়া শেষ করে চায়ের কাপ হাতে তুলে নিয়ে সুরুৎ সুরুৎ শব্দ করে চা খেতে আরম্ভ করেছে। ও আমার মুখের অবস্থা দেখে আমাকে আশ্বস্ত করে বলল, বরিশাল দাদা, বরিশাল। জানেন তো, আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। নয়নতারা কিন্তু ভালোই বাংলা লেখে, অন্তত আমার চেয়ে ভালো লেখে। কিন্তু ও জানে আমরা 3 পুরুষ জয়নগর মজিলপুরের বাসিন্দা, শেষ পুরুষ বিহারের ভাগলপুরে। বাঙাল কথা আমরা মোটে জানি না, বুঝি না, বুঝলেন দাদা। ও সেই জন্যই এমন বাঙাল ভাষায় চিঠি লিখেছে ইচ্ছে করে। দাদা, এই চিঠিটা খারাপ হতে পারে, কিন্তু আমার স্টেশন মাস্টার মশাইয়ের দিব্যি মেয়ে ভালো। ভালো মানে আমার পক্ষে ভালো, শক্ত সমত্ব, গড়ন পেটন ভালো, কালো জিরে ফোড়ন দিয়ে জব্বর মুসুরির ডাল রাঁধে, ধনে পাতা দিয়ে চালতে যা মাখে না, উফ কি বলবো। তেল কই, সর্ষে ইলিশ, উফ কি বলবো, জুতো জুতো। আমি বললাম, জুতো কি শৈলেন? আরে জুতো জানেন না? জুতো মানে কি বলবো, জুতো মানে গিয়ে হচ্ছে লাজবাব। নয়নতারা সবচেয়ে যা ভালো জানেন তা হচ্ছে মনটা একেবারে টাঁড়ের মতো খোলা। ও এখানে এসেছিল বেড়াতে ওর কাকা কাকিমার সঙ্গে 1 মাসের জন্য। বড় দুঃখী মেয়ে। পাকিস্তান হয়ে যাবার সময় ওর 3 মাস বয়স। সেই সময় থেকে দুঃখ দারিদ্র্যের মধ্যে দিন কাটিয়েছে। ওর কাছে আমার এই পেঁপে গাছ লাগানো কোয়ার্টারই স্বর্গ। আর খুব হাসি খুশি মেয়ে, খুব গান ভালোবাসে। বুঝলেন দাদা, আমার আর ডানা কাটা পড়ি বিদ্যাধরী দিয়ে কি হবে বলুন তো? যে আমার সামান্য সামর্থ্যে খুশি থাকবে, আমাকে ভালোবাসবে, আমার জন্য ভাববে, শ্রাবণ মাসের বৃষ্টি আর খুহু হাওয়ার মধ্যে আমাকে 2 হাতে জড়িয়ে থাকবে বুকের মধ্যে, সেই আমার কাছে অনেক দামি। আমি খুব প্র্যাকটিক্যাল দাদা। আমি কতখানি এই পৃথিবীতে আমার চাহিদা, আমার যোগ্যতা কতটুকু তা আমি বুঝে নিয়েছি। আমার এই ভালো, নয়নতারা রাঁধবে বাড়বে আর আমি গলা ছেড়ে গান গাইব, দুজনে হি হি করে হাসবো, হাটের মধ্যে হট্টামি করব, হাটের উপর হুল্লোড় করব। আমার এই ভালো লাগে। সকলে আমাদের দেখে আবার বলবে, ঢং দেখো। সকলে যেই বলবে আমরা আরও ঢং করব। ঢং আমার দারুণ লাগে। মেয়েরা যদি ঢঙই না হয় তাহলে কি আপনার ভালো লাগে দাদা? আমি বললাম, আমার ভালো লাগার কথা তো এর মধ্যে আসছে না, তোমার ভালো লাগলেই ভালো। তা বিয়েটা কবে করছো? আমার তো এক্ষুনি করতে ইচ্ছা করছে দাদা। এমন বরফ পড়া রাতগুলো চলে যাচ্ছে, আমার একটা দিনও আর নষ্ট করতে ইচ্ছা হয় না। যখনই দেখি পাতা ঝরে যাচ্ছে শীতের হাওয়ায়, চারিদিক রুক্ষ খড়ি ওঠা, তখনই আমার বার্ধক্যের কথা মনে পড়ে যায়। যে কদিন যৌবন বাঁচে, বাঁচার জেদ থাকে ততদিন,
ততদিনের প্রত্যেকটি দিন আমার প্রতি মুহূর্ত বাঁচতে ইচ্ছা হয় দাদা, সত্যি। তারপর একটু থেমে থাকলো শৈলেন, একটু লজ্জা পেয়ে গেল, বলল, আমি জানি দাদা, আমি একজন সামান্য লোক, আমার রোজগারও সামান্য, যোগ্যতাও সামান্য, কিন্তু তবু দাদা আমি তো একজন সুস্থ শরীর সুস্থ মনের মানুষ, বলুন। এই বাবদে তো আমি কারোর চেয়ে কোনো অংশে কম নই, গরিব নই। তবে আমার যদি দারুণ শখ থাকে, ভীষণ উৎসাহ থাকে, মানে আপনারা উচ্ছ্বাস না কি বলেন তাই আর কি, তাহলে আমি তেমন হই হই করে বাঁচব নাই বা কেন? এই জীবনটা দাদা আমি খুব ভালোবাসি। আমার মতো এত বোধ হয় খুব কম লোকই ভালোবাসতে জানে। আমার মনে সবসময় ফুর্তি, সবসময় হাসি, সবসময় আমি গান গাই। তাই আমার এই ফুর্তি নয়নতারাকে পাশে নিয়ে আমি আরও বাড়াতে চাই। আমরা দুজনে দেখবেন একে অন্যকে কি দারুণ ভালোবাসি, কি মজাই না করি, কি যে বলবো আপনাকে, আমার এসব ভাবতেই ভালো লাগে। আমি আর একা থাকবো না, আমার সুখ এবং দুঃখের, আমার মন এবং শরীরের ভাগিদার আর একজন শিগগিরই আসছে। আমি চুপ করে শুনছিলাম শৈলেনের কথা, ভাবছিলাম প্রত্যেক লোককেই কখনো না কখনো কথায় পায়, আমাকেও পায়। যখন যাকে পায় তখন তাকে বাধা দিতে নেই। এই ভণ্ডামি ও অভিনয়ের জীবনে সত্যি কথা স্বচ্ছন্দে সাবলীলতায় বলার সময় বড় একটা আসে না। বাগানে এক ঝাঁক টিয়া এসে বসল। কিছুক্ষণ কাঁচা পেয়ারা কামড়ে ফেলে নষ্ট করে আবার উড়ে গেল অন্য কোনো বাগানের দিকে। একটু পরে শৈলেন নিজের থেকেই বলল, নয়ন যখন ওর বরিশালিয়া ভাষায় কথা বলে না, দারুণ মিষ্টি লাগে। আমি ওকে চিরদিন ওর নিজের ভাষাতেই কথা বলতে বলবো, আর আমি বলবো আমার দক্ষিণ ভাষা। যেখানে মনের মিল শরীরের মিল, সেখানে কি ভাষা কোনো বাধা কি দাদা? তারপর আবারও শৈলেন কথা বলতে শুরু করলো। ওর কথায় এখন কোনো জ্যোতি নেই, দাঁড়ি নেই, কমা নেই, সেমিকোলন নেই। ও যে এক দারুণ আনন্দের ঘোরে বলে চলেছে, প্রলাপ বকছে। শৈলেন বলল, লাপড়া, হেসালং, কঙ্কাতে এত লোক ছিল আমার জানাশোনা। আমি এখানে 4 বছর আছি, আমার জানাশোনা কি কম আছে? কম নয়। তবু আমি আপনার কাছে ছুটে এলাম কেন জানেন? কেন? আমি চিঠির উত্তর দিতে পারবো বলে? না না, ওটা তো একটা ছুতো দাদা। ওকে বিয়ে করব এবং ও আমাকে বিয়ে করতে চায়, এই কথা আমরা দুজনে যখন একে অন্যের চোখের ভাষাতেই জেনে গেছি, তখন আর চিঠির দাম কি, দরকারই বা কি? তার জন্য নয়। আজকে আমার মন বলছিল আপনাকে এত সব কথা বলে আমি একটু হালকা হব। যাই হোক, আপনি একজন লেখক, মানুষের মনের কারবারি আপনি। কারোর মনে যদি তেমন দুঃখ হয় বা আনন্দ হয়, তখন আপনার মতো কেউ হাতের কাছে থাকলে তার কাছেই তো ছুটে আসা উচিত, তাই না? শুনেছি আপনি কলকাতায় বড় বড় মামলা টামলা করেন, আপনার নাকি হাঁক ডাক আছে। আমি কিন্তু সেজন্য আসিনি দাদা। আপনার চেয়ে বড় বড় উকিল ব্যারিস্টার এখানে অনেক এসেছে গেছে, তাদের তো দেখেওছি, ভুলেও গেছি। কিন্তু যে লেখে, সে আমার কথা, নয়নতারার কথা, আমাদের মতো লক্ষ লক্ষ অজানা অচেনা লোকের কথা যারা লেখে, সেই সব অসংখ্য হতভাগা লোক যা বলতে পারে না কিন্তু বুঝতে পারে, তারা যা বুঝতে পারে কিন্তু বলতে পারে না, সেই সব কথা যারা অক্লেশে বলে ফেলেন, তাদের কথাই আলাদা। তারা সেই অসংখ্য লোকের মস্ত আপনার লোক, সবচেয়ে কাছের লোক। আজকের দিনটা আমার জীবনের একটা দারুণ দিন দাদা। আপনার আশীর্বাদ নিতে এসেছি। কি আমি সুখী হব না দাদা? আজ থেকে বহুদিন বহু যুগ আমি আর নয়নতারা খুশি থাকবো না? দুজন দুজনকে পেয়ে ভীষণ মজা করব না? বলুন না, আপনি চুপ করে আছেন যে? আমি কোনো কথা বললাম না। একটু পরে বললাম, শৈলেন, আর 1 কাপ চা খাবে? শৈলেন উত্তরে কিছু বলল না, হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল, বলল, বেলা হয়ে গেছে দাদা। কটা বাজে? এই 10টা বেজে গেছে। তাহলে এবার পালাই, কি বলেন? চিঠিটা লিখেই পোস্ট করে দেব। এই ডাক ধরতে পারার সময় পাবে? শৈলেন যেন কি একটা দারুণ নেশা করেছিল। তার দুটি কালো চোখ সকালের রোদে ঝিকমিক করছিল।
সমস্ত মুখে উৎসাহে আনন্দে ঝলমল করছিল। বলল, সময় পাবো না দাদা? কি বলেন দাদা, সময়কে এবার পকেটে পুড়ে রাখবো। সময় আর আমাকে পাবে না, কোনো দিন পাবে না, দেখবেন। চললাম, বিয়ের তারিখ ঠিক হলে নেমন্তন্ন করে যাব দাদা। শেষ কথা কটি বলেই শৈলেন জঙ্গলের পাকদণ্ডি দিয়ে বাড়ির পিছনের গেট খুলে ওঁরাও বস্তির দিকে উধাও হয়ে গেল। আমি চেয়ারে বসে বসে বেশ অনুমান করতে পারছিলাম শৈলেন মিলনোদ্যত কোনো সিঙ্গাল হরিণের মতো দৌড়াচ্ছে মাঠ পেরিয়ে, মহুয়াতলা দিয়ে, ঝাঁটি জঙ্গলের ভিতর দিয়ে। হুহু করে সকালের ঠান্ডা রোদ লাগা হাওয়া লাগছে ওর মুখে, নাকে, বুকে। ও এক দারুণ জীবনী শক্তিতে নতুন করে সঞ্জীবিত হচ্ছে, পূরিত হচ্ছে প্রতি মুহূর্ত। যে শক্তি আমাদের সকলকে বাঁচিয়ে রাখে, সকলকে মহৎ করে, উদার করে, যে শক্তির জন্য শৈলেনের, নয়নতারার, আমাদের সকলের, প্রত্যেকের বেঁচে থাকাই সার্থক, যার আরেক নাম, গোপন নাম, প্রেম। সেদিন মান্দারে গেছিলাম। ডাক্তার সাহেব পিঠে চড় মেরে বলেছিলেন, Well, Mr. Basu, you needn't come to me anymore. You are a free man now. You may lead your normal life. Wish you all the best. হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় যখন দাঁড়ালাম তখন বেলা 10টা বেজেছে। শীতের রোদ পিচের রাস্তায় পিছলে যাচ্ছে। সামনেই একটা গির্জা, দোকান বাজার, ঘন ঘন বাস আসছে যাচ্ছে, চলে যাচ্ছে মাল বোঝাই ট্রাক পিচের উপরে প্যাচ প্যাচ আওয়াজ তুলে। শুকনো পাতা উঠছে হাওয়ায়, ঘূর্ণি উঠছে চায়ের দোকানের সামনে। শালপাতার ফেলে দেওয়া দোনাগুলো ঘুরপাক খাচ্ছে তাতে। হাওয়ায় আমার চুল এলোমেলো হচ্ছিল। পায়জামা পাঞ্জাবি পরে গায়ে শাল জড়ানো আমি এই সুকুমার বোস স্থানুর মতো দাঁড়িয়েছিলাম মিশন হসপিটালের গেটের বাইরে। ভাবতেও দারুণ লাগছিল যে আমি আজ স্বাধীন। মনে হচ্ছিল যে আমি যেন কোনো জেলখানার গেটের বাইরে দাঁড়িয়ে আছি। পিছনে ফেলে আসা টিবি হসপিটালের দুঃখময় স্মৃতি এবং পরবর্তী সময়ে পদে পদে বাঁধায় বাঁধা প্রতিদিনের অসুস্থতার বাসি স্মৃতি ভরা জীবন সবই যেন অনেক দূরে ফেলে এসেছি। আমি যেন হঠাৎ ছুটি হওয়া কোনো যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, ছাড়া পেয়েই গড়াদের বাইরে এসে দাঁড়িয়েছি। আমার এই হঠাৎ পাওয়া স্বাধীনতা নিয়ে আমি কি করব বুঝে উঠতে পারলাম না। স্বাধীনতা ও মুক্তির দায় বড় বিষম বলে মনে হলো। এ নিয়ে আমি এক্ষুনি কি করব বা কি আমার করা উচিত তাও ভেবে পেলাম না। আস্তে আস্তে অন্যমনস্কভাবে সামনের চায়ের দোকানের দিকে পা বাড়ালাম। চায়ের দোকানের বেঞ্চে বসে চা ও পাকোড়া খেলাম। তারপরে বেশ করে খুশবু ভরা জর্দা দিয়ে দুটো মঘাই পান খেলাম। তারপর অনেক দিন পর একটা সিগারেট ধরিয়ে ভাবতে লাগলাম এক্ষুনি আমার কি করা উচিত। ম্যাকলাস্কিগঞ্জ যেতে হলে এক্ষুনি একটা ট্যাক্সি ধরে চলে যেতে পারি, কিন্তু আমার পা দুটো কিছুতেই সেই দিকে যেতে চাইল না। আমার পার্সের ভিতরে একটা ঠিকানা লেখা ছোট্ট কাগজ ছিল। সেই কাগজটা বের করে ছুটির রাঁচির ঠিকানাটা একবার দেখলাম। তারপর রতনলালের ডালটনগঞ্জিয়া বাস এসে দাঁড়াতেই কি এক অদৃশ্য ও অনামা টানে সেই বাসে উঠে পড়লাম। রাতুর রাজার লালরঙা প্রাসাদের ধার ঘেঁষা আমবাগানের পাশ দিয়ে বাস চলছিল। ডান দিকের সেই বড় জলাটা, একদল হাঁস দূরে ওড়াউড়ি করছে। সকালের রোদ ওদের সাদা ডানায় পিছলে পড়ে চমকে উঠেছে। বাস চলেছে এক টানা গোঁ গোঁ শব্দ করে। সেটা চলেছে রাঁচির দিকে, ছুটির দিকে। রাঁচির রাতু বাসস্ট্যান্ডে পৌঁছে একটা সাইকেল রিক্সা নিলাম। রিক্সাওয়ালা অনেকগুলো মোড় নিয়ে ক্যাঁচড় কোঁচড় করতে করতে এসে অনেকক্ষণ পর যেখানে থামল
সেই জায়গাটা বেশ নির্জন। একটা প্রকাণ্ড হাতাওয়ালা পুরনো দিনের বিরাট বাড়ি, একতলা এবং দোতলার কিছুটা জুড়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোনো অফিস আছে। রিক্সাওয়ালা দারোয়ানকে জিজ্ঞেস করে আমাকে বাড়িটার পিছনের দিকে নিয়ে গেল। ভাড়া মিটিয়ে চওড়া ঘোরানো সিঁড়ি দিয়ে আমি দোতলায় উঠে দোতলার বারান্দার প্রায় শেষ প্রান্তে একটি ঘরের সামনে এসে দাঁড়ালাম। দারোয়ান বলল, "यही है दीदीमणि का घर" বলেই উত্তরের অপেক্ষা না করে চলে গেল। বারান্দায় একটা শাড়ি মেলা ছিল, শাড়িটা আমার চেনা। ঘরের দরজায় কড়া নাড়তেই একটি স্থানীয় বৃদ্ধা এসে দরজা খুলল। হিন্দিতে বলল, "দিদিমণি বাড়ি নেই, দুপুরে আসবে।" আমি দিদিমণির আত্মীয়, আমি দিদিমণির জন্য অপেক্ষা করব, আমাকে বসতে দাও। বুড়ির চোখে মুখে কোনো নরম ভাব দেখা গেল না। বেশ শক্ত গলাতেই বলল, "হুকুম নেহি হ্যাঁ, আপনি যেই হন না কেন নিচে গিয়ে অপেক্ষা করুন।" ভাবটা এমন যে দিদিমণি এসে সরেজমিনে তদন্ত করে আপনাকে বেকসুর বলে সার্টিফিকেট দিলে তখন দিদিমণি নিজেই উপরে নিয়ে আসবেন আপনাকে। তার আগে বুড়ির পক্ষে আর কিছুই করণীয় নেই। আমি বললাম, একটু কি জল খেতে পারি? একটু কেন, এক ঘড়া জল খাওয়াবো, কিন্তু এখন নয়, দিদিমণি এলে। তারপরেই বলল, এখন মানে নিচে যান, নইলে লক্ষ্মণ সিংকে ডাকবো। আমার চেহারা কখনো সুন্দর যাকে বলে তা ছিল না, তবে নিজের চেহারা সম্বন্ধে একটা দুর্বলতা কুৎসিত লোকেরও থাকে, আমারও ছিল। আমার ধারণা ছিল আমার চেহারাটা আর যাই হোক অভদ্র বা চোর ডাকাতের মতো নয়, কিন্তু এই অচেনা বুড়ি আমার সঙ্গে যে ব্যবহারটা করলো তাতে মনে মনে বিলক্ষণ দুঃখিত হলাম। বুড়ি না হয়ে ছুঁড়ি হলেও না হয় তার অপমান হজম করা যেত, কিন্তু এই অপমান বড় লাগলো। তবু ভেবে দেখলাম, সিন ক্রিয়েট করে জোর করে ঘরে ঢোকার চেয়ে নিচে গিয়ে লক্ষ্মণ সিংয়ের ছাড় পোকাওয়ালা খাটিয়াতে অবস্থান করা অপেক্ষাকৃত সম্মানের। সিঁড়ি দিয়ে যখন নেমে আসছি, মাঝ সিঁড়িতে এসে জানলার কাঁচে হঠাৎ আমার মুখটা দেখতে পেলাম। আমি নিজেই চমকে উঠলাম দেখে। রুক্ষ উস্কো খুস্কো চুল, বড় বড় দাড়ি। সেই কাল ভোরে আমি দাড়ি কামিয়েছিলাম। পান খাওয়া লাল ফাটা ফাটা ঠোঁট এবং ঘোলাটে চোখ। আসলে আমি তো কেউই হই না ছুটির। ওর মনের উদারতায়, সংস্কারহীনতায়, এই সমাজের বিরুদ্ধে ওর বিদ্রূপময় বিদ্রোহে ভর করে ও আমাকে যে আত্মীয়তা দিয়েছে তার তো এদের চোখে কোনো স্বীকৃতি নেই। এই সম্পর্ক তো শুধু ওর এবং আমার। এই সম্পর্কের যতটুকু দাম ততটুকু নৈকট্য সে তো শুধু আমার এবং ছুটির কাছেই। বাইরের কেউই তো এই সম্পর্ক বুঝতে পারবে না। আমরা দুজনেই শুধু এই সম্পর্ককে স্বীকার করেছি, শ্রদ্ধা করেছি। সমস্ত সামাজিক ঝড় ঝাপটা ন্যাপাম বোমা থেকে আড়াল করে রেখেছি। এই সম্পর্কের তো নাম নেই, একে তো ছাঁচে ফেলে কোনো বিশেষ আভিধানিক নামে ডাকা যায় না। এই যে এক দারুণ সম্পর্ক, শুধু ছুটি জানে আর আমি জানি ছুটি আমার কে হয়। বাড়ির ঝির এই সাধারণ স্থূল প্রশ্নের উত্তরে তো আমি কিছু বলতে পারবো না। বললেই বলতে পারতাম এক কথায়, ও আমার কে হয় না। বৃদ্ধ দারোয়ান যে আমাকে উপরে পৌঁছে দিয়ে এলো সে শুধু হলো, কি হলো? দিদিমণি নেই। নেই তো কি, ওই বদমাইশ বুড়িটা আপনাকে বসতে পর্যন্ত বলল না? আমি অবাক হয়ে দারোয়ানের মুখের দিকে তাকালাম। কিছু বলার আগেই দারোয়ান একটা গালাগালি দিয়ে বলল, ওই রকমই, সাধে কি আর ওকে আমি দেখতে পারি না? আপনি ওইখানে বসুন তো, ওই গাছতলায় চৌপাই পাতা আছে, ওতে গিয়ে বসুন। দিদিমণি 1:30-2টোর সময় এসে যাবেন। একটু জল খাওয়াতে পারবে দারোয়ানজি? হ্যাঁ নিশ্চয়ই পারবো।
পিপাসীকে জল খাওয়ানো তো পুণ্যের কাজ। বলেই তার ঘর থেকে হাতে করে একটু আঁখি গুড় আর ঝকঝকে লোটায় করে 1 লোটা জল নিয়ে এলো। আদর করে বলল, পিজিয়ে। আমি আঁশ মিটিয়ে জল খেলাম। দারোয়ানের ইচ্ছা ছিল আমার সঙ্গে একটু গল্প গুজব করে। বেচারার একা বসে বসে আর খৈনি টিপে টিপে বুঝি সময় কাটে না। কিন্তু আমার তখন গল্প করার ইচ্ছা ছিল না। শুধু ওর সঙ্গে কেন, কারোর সঙ্গেই না। ওকে ধন্যবাদ দিয়ে আমি গিয়ে চৌপাইতে লম্বা হয়ে শুয়ে পড়লাম, হাতের উপর মাথা দিয়ে। যে গাছের নিচে চৌপাইটা পাতা ছিল সেটা একটা খুব প্রাচীন নিম গাছ। রোদে ফিনফিনে পাতাগুলো ঝিলমিল করছে, একটু একটু হাওয়া আছে। মাঝে মাঝে 1-2 শুকনো পাতা হাওয়াতে ঘুরে ঘুরে কাঁপতে কাঁপতে নিচে নেমে আসছে। অনেক পাখি এসে বসেছে গাছটাতে, অনেকে বাসা করে আছে। এরকম গাছতলা বড় শান্তির জায়গা। ওই গাছটার নিচে এই রৌদ্রালোকিত সচকিত কাকলি মুখর সকালে শুয়ে শুয়ে আমার মনে হলো আমি যেন ছুটিরই কোলে মাথা দিয়ে শুয়ে আছি। যত ঝড়, যত ঝাপটা, যত কিছু অন্যায় অত্যাচার, যা কিছু ব্যক্ত বা অব্যক্ত ব্যথা সব পেরিয়ে এসে আমি এই দারুণ স্নিগ্ধ শান্তির ঘরে পৌঁছেছি। ভগবান সাক্ষী করে বলতে পারি, ওর কাছে কখনো আমি কোনো কিছু প্রত্যাশা করে আসিনি। ভিখিরির মতো কোনো কিছু চাইনি ওর কাছে। ও আমার কাছে কিছুমাত্র চায়নি, কিন্তু সব কিছু দিতে চেয়েছে, যা ওর আছে, যা ও দিতে পারে। হয়তো আমরা দুজনেই কেউই কারোর কাছে কিছুমাত্র প্রত্যাশা করিনি বলেই সম্পর্কটা এমন সহজ হয়েছে। ছুটিকে দেখতে পাই আর না পাই, সব সময় ছুটি আমার সমস্ত মন জুড়ে থাকে। যখন ওকে 1 বছর দেখিনি, তখনও ও আমার সমস্ত মন জুড়ে ছিল। প্রথম প্রথম মনে হতো আমি বোধহয় রমার প্রতি বিশ্বাসঘাতকতা করছি। ছুটিও বলতো, আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে, মনে হয় আমার জন্যই আপনার বিবাহিত জীবন এমন অশান্তির হয়ে যাচ্ছে। কিন্তু আমি জানি, হয়তো ছুটিও জানে, আমরা দুজনেই সৎ ও হৃদয়বান বোকা বলেই এই কথা আমাদের মনে হয়েছে। রমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাক, এ আমি কখনো চাইনি। কিন্তু এই বাবদে আমার কিছু করার আছে বলে আমার মনে হয় না। মনে হয় যা কিছু করার ছিল শেষ হয়ে গেছে। কিন্তু রমা আজ বহু বছর ধরে আমার সঙ্গে, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার চেনা পরিচিত সকলের সঙ্গে যা ব্যবহার করেছে এবং করে আসছে, তাতে মনে মনে তার থেকে সরে না এসে আমার কোনো উপায় ছিল না। কতদিন যে পিস্তলের নল মাথার কাছে ঠেকিয়ে নিজেকে শেষ করে দিতে গেছি সে আমিই জানি। পারিনি কারণ আমি নিজেকে ভালোবাসি বলে নয়, পারিনি রুনের কথা ভেবে। আমার ছেলে রুন নিরপরাধ, সরল ও অপাপবিদ্ধ ছেলে। সে তো কোনো অপরাধ করেনি। আমি না থাকলে ওকে ওর স্বাভাবিক ও সুস্থ অধিকার থেকে ঘৃণিতভাবে বঞ্চিত করা হবে। ওর প্রতি যা আমার করণীয় সবই আমার করা উচিত। এই কর্তব্যে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। যত যন্ত্রণাই পেয়ে থাকি, যত কষ্টই পেয়ে থাকি, ভেবে দেখেছি যতদিন না রুনের প্রতি আমার সব কর্তব্য শেষ হচ্ছে, ততদিন এখান থেকে পালিয়ে যাওয়া আমার অনুচিত। আমার জীবনটা যে আমারই, শুধু আমার একার, রমার নয়, রুনের নয়, এমনকি ছুটিরও নয়, একমাত্র আমার। এই ভাবনাটা ছুটি আমার মধ্যে সঞ্চারিত করেছে। ছুটি আমাকে শিখিয়েছে জীবনের মানে কি। ছুটি বলেছে বারবার, কেউই অন্য কারোর জন্য, অন্য কারোর কারণে বাঁচে না, অন্তত কারোরই সেরকমভাবে বাঁচা উচিত নয়। এও বলেছে সে যে কেউই অন্য কারোর দয়ায় নির্ভর করে বাঁচতে পারে না। বেঁচে থাকার এবং সুস্থ স্বাভাবিক ও সুখী মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আমাদের সকলের জন্মগত নয়।
সেই অধিকার আমাদের প্রত্যেককে তৈরি করে নিয়ে বাঁচতে হবে। ও সবসময় বলে যে জীবন একটা চলমান চাঞ্চল্যকর অভিজ্ঞতা, এতে স্থাবর বা স্থবিরের কোনো স্থান নেই। বলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই সত্যি। এই মুহূর্তটি, যে মুহূর্তে আমি বা ছুটি বা অন্য কেউই বেঁচে আছি, সেটি আর সব মিথ্যা। বর্তমানের জন্য অতীত এবং ভবিষ্যৎ দুইকে হাসি মুখে বিসর্জন দেওয়া যেতে পারে। ভাবলে অবাক লাগে যে ছুটি এই অল্প বয়সে এত সব অরিজিনাল ভাবনা পেল কোত্থেকে? কি করে ও ওর সমসাময়িক অনেকের থেকে এমন দারুণভাবে আলাদা হয়ে অন্য একটা আনন্দময় জগৎ আবিষ্কার করে ফেলল? আর ফেললই যদি, তো আমার কোন সৌভাগ্যে ও আমার কাছে এলো, যখন আমি কাঁটার মধ্যে পাঁকের মধ্যে বসে সামাজিক গালার শিলমোহরটা চিরদিনের মতো গলায় ঝুলিয়ে সামাজিক সম্পর্কের ভীষণ ভারী পাথরটার চাপে অসহায়ভাবে নিষ্পেষিত হচ্ছি। ঠিক সেই সময় ও কি করে এসে আমাকে মুক্ত করল? ও কিসের টানে আমার মধ্যে কি আবিষ্কার করে কেন আমাকে হাতছানি দিয়ে আমার মূঢ়তা এবং স্বেচ্ছারোপিত অবশ মনের ভার থেকে স্বাধীন করল আমি জানি না। ও কিসের জন্য আমাকে পুলক ভরে এই নতুন রোমাঞ্চময় সবুজ জীবনের উপত্যকায় ডাক দিয়ে বলল, আপনাকে বাঁচতে হবে। বলল আর কারোর জন্য নয়, নিতান্ত স্বার্থপরের মতোই আপনাকে আপনার নিজের জন্য বাঁচতে হবে। একদিন ছুটি একটা দারুণ কথা বলেছিল। ওকে নিয়ে এক রবিবার একটা বড় হোটেলে গেছিলাম খেতে। ডাইনিং রুমে সাদা ফিনফিনে পর্দা ভেদ করে বাইরের আলো ঘরময় ছড়িয়ে গেছিল। বাইরের সবুজ লনের পাশে নীল সুইমিং পুলটা দেখা যাচ্ছিল। ছুটি আমার সামনে মুখ নিচু করে বসেছিল। আমি বলেছিলাম, Well, I think you have chosen a wrong person. Have I? I don't think so. তুমি কি বলতে চাও? আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি আপনার ব্যাপারে কোনো ভুল করিনি, এটুকু জানি। সম্পূর্ণ স্বেচ্ছায় ভালো মন্দ বিচার করে নিন্দা অপবাদ সব কিছুর কথা ভেবেই আপনাকে ভালোবেসেছি। যেসব মেয়ে শখের ভালোবাসা বাসে, আমি কিন্তু তাদের দলে নই। আমার ভালোবাসা উপায়হীন, কম্পালসিভ। একজন নামকরা ব্যারিস্টারের সঙ্গে তর্কে জিতব কিনা আমি জানি না, তবে আমার মনে হয় আপনি আমাদের দুজনকেই ঠকাচ্ছেন। আপনি কিন্তু অতীতে বাস করছেন। একদিন যে ভালোবেসেছিলেন, যাকে ভালোবেসেছিলেন তাকে একদিন বিয়ে করেছিলেন। সেই অতীতের স্মৃতিটা আমাদের বর্তমানের সমস্ত আনন্দটুকুকে, জীবনের সমস্ত স্বাদটুকুকে ঘোলা করে দিচ্ছে। আপনি কি মনে করেন? আপনি কি এটা ঠিক করছেন? আমি চুপ করেছিলাম। তারপরেই হঠাৎ আবার ছুটি বলল, একটা কথা বলবো শুকুদা? কি বলো? আমাদের মধ্যে ৯৯% মানুষই অতীতের স্মৃতি অথবা ভবিষ্যতের সুখ কল্পনা নিয়ে বাঁচি, মানে বাঁচতে চাই। আর এই বাসি ঠান্ডা অতীত ও জরায়ুর মধ্যের ঈষদুষ্ণ অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে তাদের প্রত্যেকের বর্তমানটাই কিন্তু মারা যায়। কথাটা হালকা শোনাচ্ছে বুঝি, কিন্তু কথাটা হালকা নয়। বর্তমান মানে জাস্ট একটা মুহূর্তও নয়, শুধু এই মুহূর্তটা নয়, বর্তমানের বিস্তৃতি অনেক। বর্তমান মানে সমস্ত জীবন, আপনার আমার সকলের প্রতি মুহূর্তের অস্তিত্ব। আমরা যদি প্রতিটি মুহূর্তই নিজেদের ফাঁকি দিই, একে অন্যকে ফাঁকিতে ফেলি, তাহলে সেই জীবনের কি বাকি থাকে বলুন? জানি না কতক্ষণ এমন এলোমেলো ভাবনা ভেবে চলেছিলাম, হঠাৎ হুঁশ হলো লক্ষ্মণ সিংয়ের গলার স্বরে।
হয়তো রোদে শুয়ে থাকতে থাকতে একসময় চোখ বুজে এসেছিল। যখন চোখ খুললাম দেখি ছুটি আমার সামনে দাঁড়িয়ে আছে। একটা হালকা ছাই রঙা সিল্কের শাড়ি পরেছে, গায়ে সাদা কার্ডিগান, ডান হাতের হাতাটা একটু গুটিয়ে তোলা, কালো ডায়ালের একটা ঘড়ি, বাঁ হাতে একটা কাঁকন। ছুটি ফুলে ফুলে হাসছিল। আমি ধর্ম নিয়ে উঠে বসতেই হাসি থামিয়ে বলল, কি হেনস্থা, সরি সরি, ভেরি সরি। এর চেয়ে তরোয়াল হাতে একজন খোঁজা প্রহরী রাখলেই তো পারো। তোমার উদ্দেশ্য যদি এই হয় যে কোনো পুরুষ তোমার অন্দরমহলে পা দিতে পারবে না, তবে সেটাই আরও ভালো হতো। বললাম তো ভেরি সরি। এবার চলুন, ওপরে চলুন। জানেন, আজ সকালে কাজে যাওয়ার সময় চুল আঁচড়াতে আঁচড়াতে চিরুনিটা হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে গেল। আমি তখনই জানি আপনি আসছেন। কি করে জানলে আমি আসছি? তোমার কাছে অন্য কেউ তো আসতে পারতো। আমার জীবনে এখন শুধু একজনই আছে, সেই আমার পরম পুরুষ। ভবিষ্যতের কথা আমি জানি না, আর আপনি তো জানেনই বর্তমান ছাড়া আমি আর কিছুই জানি না। সেই বৃদ্ধা দরজা খুলে ছুটি আমাকে ওরকম সসম্মানে নিয়ে আসছে দেখে বিন্দু মাত্র অপ্রতিভ হলো না। বুঝলাম তার কাজ কেল্লা রক্ষা করা, এবং সে সেটা করেছে। আমি ঘরে ঢুকতেই সে বলল, পানি পিজিয়েগা? আমি হেসে বললাম, নেহি। কি হলো, হাসছেন কেন? তোমার প্রহরীকেই জিজ্ঞেস করো। ওর কাছ থেকে জল চাওয়া এবং প্রত্যাখ্যাত হওয়ার কথা শুনে ছুটি আর এক চোট হাসল। বলল, জানেন তো, এই বাড়ির প্রায় সবটাই অফিস। কত রকম বাইরের লোক আসে, তাই ও এরকম করে। ভালোই করে। আমি একা একা থাকি, আর আমার পাশে একটা বিহারি পরিবার থাকে। ভদ্রলোকের ব্যবসা, ছোটোখাটো ব্যবসা, ডুরান্ডাতে। বাইরের ঘরটাতে বই ঠাসা, দুটো চেয়ার, একটা ছোট টেবিল, হালকা সবুজ রঙের টেবিল ক্লথ পাতা। দেওয়ালে ছুটির মায়ের এবং জীবনানন্দ দাশের ফটো। এ কি, এই ফটো তুমি কোথায় পেলে? পেয়েছি। জীবনানন্দ দাশের ভক্ত অনেককেই দেখেছি, প্রায় সকলেই ওর ভক্ত, কিন্তু তোমার কাছে একমাত্র এই ছবিটা দেখলাম। কেন, রবীন্দ্রনাথের ছবি ছাড়া অন্য কারোর ছবি কি টাঙানো যায় না? আচ্ছা, তোমার রবীন্দ্রনাথের ওপর এত রাগ কেন বলো তো? রাগ তো নয়, শ্রদ্ধা করি। আমার ঠাকুমাকে যেমন করতাম, তার সঙ্গে সম্পর্কটা ভালোবাসার নয়। দুঃখের কথা এই যে বাঙালিদের কালচারটা রবীন্দ্রনাথে এসে থেমে গেছে। তারপর যা তারা করেছে, বলেছে, লিখেছে, সমস্তটুকু সম্বন্ধে এই একটা কিছুই নয় ভাব। আমি বলছি না যে এখন বাংলায় দারুণ কিছু লেখা হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট যা লেখা হচ্ছে তার সঙ্গে আজকের জীবনের যোগ আছে। আমি আজকের কথা জানি, আজকের ভালোবাসাকে দাম দিই। আপনি হয়তো এই কথা বললে দুঃখ পাবেন, কিন্তু দেখি রবীন্দ্রনাথের ফটো প্রতি বাড়িতে সানমাইকা বসানো খাওয়ার টেবিলের মতো আজকাল একটা ফ্যাশনেবল আসবাব হয়ে গেছে। আপনি কি মনে করেন, যারাই গুরুদেবের ছবি টাঙিয়ে রাখেন আর যারাই দরজায় শান্তিনিকেতনী পর্দা ঝোলান, তারাই সংস্কৃত? তারাই একমাত্র লোক যারা কালচার গুলে খেয়েছেন? ওরে বাবা, উফ, তোমার সঙ্গে আমি এই নিয়ে এখন ঝগড়া করতে পারবো না। চেষ্টাও করবেন না। চলুন, চা খাবেন তো? না না, এত বেলায় আমি আর চা খাবো না। ছুটি তার প্রহরীকে ছুটি দিয়ে দিল, বলল, বিকেলে এসো। বৃদ্ধা চলে গেল। ছুটি বলল, আমি কিন্তু এখন রক্ষীহীনা, অরক্ষিতা। আমি এখন আপনার, এখন আপনাকে বাধা দেওয়ার কেউই নেই। চান করনি? না, আমি তো জানি না যে আপনি আসবেন। হাত থেকে চিরুনি পড়ল বলেই তো আমি আর গণক নই যে এই সাত সকালে ঠান্ডায় চান করে বেরোবো। তা চান করতে আর কতক্ষণ? 5 মিনিট লাগবে। আপনি চান করবেন না? আমার এত বেলায় ঠান্ডা জলে চান করাটা ঠিক হবে না। ঠান্ডা জল কেন? আমি এক্ষুনি গরম জল করে দিচ্ছি। না না, কিছু করতে হবে না,
তুমি এসো তো, আমার সামনে একটু চুপ করে বসো। তখন থেকে এদিক ওদিক করে যাচ্ছ। এই বসলাম, এবার বলুন। ছুটি এসে আমার সামনে চেয়ারে বসল। ওর কপালে ছোট ছোট চুল লেপ্টে ছিল, দু কানে দুটো কালো পাথরের দুল পড়েছিল, ভারী সুন্দর দুটো দুল। চোখে হালকা করে কাজল লাগিয়েছে, বড় করে কালো মাদ্রাজি সিঁদুরের টিপ পড়েছিল। আমি অপলকে ওর দিকে চেয়ে রইলাম। কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে, কি বলবো। ওর কাছে এলে, ওর সঙ্গে দেখা হলে, ওর মুখোমুখি বসলে ভালো লাগায় যেন আমি মরে যাই। ছুটিও অনেকক্ষণ আমার মুখে তাকিয়ে থাকলো। ভাবতেই পারছি না যে আপনি সত্যি সত্যি এসেছেন, আমার ঘরে বসে আছেন। একটু জানিয়ে আসবেন তো, আজ আমি কিছুই রান্না করিনি। কি খাওয়াই বলুন তো আপনাকে? কি হলো, চুপ করে আছেন যে? ভাবছি জীবনানন্দ দাশের পরে কার ছবি টানাবে তুমি দেওয়ালে? বাবা, আপনি এখনো ভাবছেন এই নিয়ে? রবীন্দ্রনাথের ছবি না টানিয়ে কি এমন অন্যায় করেছি বলুন তো? কিচ্ছু অন্যায় করনি, আমি এমনিই ভাবছি। এক্ষুনি যদি জানতে চান তো বলতে পারি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবি, তারপরে তুষার রায়ের ছবি। আমি সমালোচক নই, পণ্ডিত নই। আমার পছন্দ অপছন্দ নেহাত একজন সিনসিয়ার পাঠিকা হিসেবে, অতি সাধারণ পাঠিকা হিসেবে। আপনি হয়তো বলতে পারেন কাব্যবিচারে এদের চেয়ে বড় কবি অনেকেই আছেন, কিন্তু আমি ওদের লেখা ভালোবাসি কেন জানেন? ভালোবাসি এই জন্য যে ওরা ভণ্ড নন। দে আর অলওয়েজ ট্রু টু দেয়ার ফিলিংস। আমাদের পিতামহদের জেনারেশনের পিছল ব্যাঙের গায়ের মতো ঠান্ডা ভণ্ডামির পর এরা একটা উষ্ণ জৈবিক প্রাণবন্ত অভিজ্ঞতা। ওদের কাউকেই আমি চিনি না। ভবিষ্যতে ওরা আমার এক্সপেকটেশন ফুলফিল করবেন কিনা তাও জানি না, কিন্তু বর্তমানে তারা করেছেন। ওদের লেখা পড়লে মনে হয় আমাদের জেনারেশনেরই কেউ লিখছেন। যা দেখেছেন, যা বুঝেছেন তাই নিখাদ অনুভূতিতে ব্যক্ত করেছেন। আমার নিজের মতে দিস ইজ আ গ্রেট থিং। কি হলো, আপনার হিংসে হচ্ছে? হিংসে হবে কেন? কোথায় অখ্যাত আমি আর কোথায় ওরা। তবে তোমার কথা শুনে আশ্চর্য লাগছে আমার, কারণ আমারও ওদের দুজনের লেখা খুব ভালো লাগে, এবং তুমি যে কারণ বলছো সেই কারণেই। আমি জানি না, তবে আমার মনে হয় লেখা টেখা সম্বন্ধে অস্কার ওয়াইল্ড পিকচার অফ ডরিয়ান গ্রের ভূমিকায় যা বলেছিলেন তা আজও সত্য। আপনি হয়তো বলবেন অল্পবিদ্যা ভয়ঙ্করী, কিন্তু আপনি জিজ্ঞেস করলেন তাই আমার অল্পবিদ্যায় যা বুঝি, যা ভালো লাগে তাই বললাম। আমার মতামত তো আর ছাপা হয়ে কোথাও বেরোচ্ছে না। চলুন না ভিতরের ঘরে যাই, আপনি হাত মুখ ধুয়ে বিশ্রাম করবেন, আমি চট করে চান করে আসি। ভিতরের ঘরটা ছুটির শোবার ঘর। একটা ছোট্ট সোফা সেট, পরিষ্কার বেড কভার পাতা আছে টান টান করে। এই ঘরেও অনেক বই, এক কোনায় একটা আলনা। যান, তোয়ালে আছে, সাবান আছে, একটু হাত মুখ ধুয়ে আসুন। বেচারি, আমার জন্য কত কষ্ট। দারোয়ানের চৌপাইতে ছাড়পোকা ছিল না? ছিল, তাই না? থাকলেও আমাকে কামড়ায়নি। বাথরুম থেকে বেরিয়েই দেখি ছুটি বাইরের শাড়ি ছেড়ে ফেলে একটা হলুদ আর লাল শান্তিপুরে ডুরে শাড়ি পরে ফেলেছে। জেঠিমা পিসিমারা যেমন করে শাড়ি পরতেন তেমন করে। কি মিষ্টি যে দেখাচ্ছে ছুটিকে, কি বলবো। আমি অমন করে তাকিয়ে আছি দেখে ছুটি বলল, কি হলো? চান করব বলে শাড়ি ছাড়লাম। তুমি এদিকে এসো তো। ছুটির দু চোখ ভালো লাগায় উজ্জ্বল হয়ে উঠল। মুখে বলল, না, আসবো না। আমি এগিয়ে গিয়ে ছুটিকে বুকের মধ্যে নিলাম। ছুটির নরম ভিজে মিষ্টি ঠোঁটের সমস্ত স্বাদ উষ্ণতা আমার ঠোঁট দিয়ে শুষে নিলাম।
ভালো লাগায় ছুটি আমার বুকের মধ্যে শিউরে উঠতে লাগলো। আমি বললাম, দেখি আমার দারুণ পায়রা দুটি দেখি। অসভ্য। মুখে অসভ্য বলেই ওর কাজল মাখা চোখে এক অনামা অসভ্য আশ্লেষের নিমন্ত্রণ জানালো। ওর জামার মধ্যে হাত ঢুকিয়ে ওর রেশমি কোমল স্নিগ্ধ শান্তি ভরা সুডৌল বুক আমার হাতের সমস্ত পাতা দিয়ে ধরলাম। আমার গা কাঁটা দিয়ে উঠল ভালো লাগায়। ছুটি মুখ নামিয়ে ফেলল লজ্জায়। আমি ছুটির কবুতরের লালচে ঠোঁটে আমার কালো ঠোঁট ছোঁয়ালাম। ছুটি থরথর করে কাঁপতে লাগলো ভালো লাগায়, ভীষণ এক ভালো লাগায়। এই শীতের নিস্তব্ধ ছায়া পড়া মধ্যাহ্নে ছুটির ও আমার সমস্ত একাকিত্ব, সমস্ত শৈত্য শুষে নিয়ে আগুনের ফুলকির উষ্ণতার ফোয়ারার মতো কি এক দারুণ অনুভূতি আমাদের মনের মধ্যে উৎসারিত হলো। ছুটি অস্ফুটে বোঁজা চোখে বলতে লাগলো, অসভ্য অসভ্য, না এখন আর না, আর না। আমি দেখলাম উত্তেজনায় ছুটির হাঁটু কাঁপছে থরথর করে। ছুটিকে নিয়ে এসে আমি ওর খাটে বসিয়ে দিয়ে ওর চোখের পাতায় চুমু খেলাম, ওকে বুকে নিয়ে বসে রইলাম। তারপর বললাম, যাও চান করে এসো তাড়াতাড়ি, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। ছুটি উঠল না, আরও অনেকক্ষণ আমার বুকে মাথা এলিয়ে ও বসে রইল। ছুটি যখন চান করছিল আমি ছুটির ঘরের মধ্যে পায়চারি করছিলাম, বই দেখছিলাম, নাড়ছিলাম, চাটছিলাম। ছুটির ড্রেসিং টেবিলের ড্রয়ারের উপর একটা বই ছিল, কবিতার বই। কবিতা ঠিক নয়, ছড়ার বই। তুষার রায়ের লেখা, নাম গাঁটছড়া। বইটা হাতে তুলতেই পেজমার্ক হিসেবে একটা ছোট চিঠি চোখে পড়ল। যে লিখেছে তার হাতের লেখাটা অশিক্ষিতের মতো, অনেক ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে। ছুটি, বিজুদা তোমাকে এই ইনভিটেশন পাঠাতে বলল। কামিং রবিবারে আমরা সকালে গৌতমধারায় পিকনিকে যাচ্ছি, পিঙ্কু ও মিলিও যাচ্ছে। আমাদের সকলেরই সিনসিয়ার ইচ্ছা যে তুমিও চলো। আমাদের কোম্পানি যদি বোরিং না লাগে তাহলে অবশ্যই এসো। শনিবার বিকালে তোমার ওখানে যাব, তখন ডিটেলসে কথা হবে। তোমাকে সেদিন বিকেলে দেখলাম রিক্সা করে আমাদের অফিসের সামনে দিয়ে যাচ্ছিলে, একটা পিঙ্ক শাড়ি পরেছিলে, তোমাকে খুব ড্যাশিং দেখাচ্ছিল। তুমি জানো না তুমি ক্যাজুয়ালি কত লোককে মার্ডার করো। বাই, সি ইউ সুন, ইয়োর্স রুদ্র। কেন আমার ওরকম মনে হলো জানি না, আমার মনে ভীষণ ভয় হলো। ঘরের কোথাও সাপ দেখলে লোকে যেমন আঁতকে ওঠে, আমি তেমনই আঁতকে উঠলাম। সে সাপ দাঁড়াস কি গোখরো তা আমার জানা নেই, কিন্তু এই চিঠির মধ্যে সাপের গায়ের গন্ধ পেলাম আমি। মনে হলো সাপটা আমার সব হারানোর দিনে হঠাৎ পাওয়া সুখের বুক ভরা উষ্ণতার একমাত্র পাখিটিকে গ্রাস করার জন্য এই শীতের দিনে বিশ্রাম নিচ্ছে, যাতে শীত কাটলে ফাল্গুনে হাওয়া বইতে শুরু করলেই সে এই পাখির দিকে হাঁ বাড়াতে পারে। বাথরুমে ছিটকিনি খোলার আওয়াজ হতেই আমি চোরের মতো বইটা নামিয়ে রাখলাম। কেন আমার নিজেকে চোর চোর লাগলো জানি না, কিন্তু লাগলো। আমি ছুটিকে সহজেই জিজ্ঞাসা করতে পারতাম ছেলেটি কে, কী করে, পিঙ্কু আর মিলি কে, কিন্তু আমার মনে হলো সেসব নিতান্তই ব্যক্তিগত প্রশ্ন হয়ে যাবে। আমার কোনো অধিকার নেই ছুটিকে তার বন্ধু বান্ধবীদের প্রসঙ্গে কিছু শুধোবার। ছুটি সহজ চোখ তুলে আমার দিকে চাইল। ওর সমস্ত শরীর থেকে সাবানের গন্ধ বেরোচ্ছিল, চোখ দুটি আরও উজ্জ্বল লাগছে, সমস্ত মুখে একটা স্নিগ্ধ প্রশান্তি। তাড়াতাড়ি চুল ঠিক করে ঠোঁটে গালে একটু ভেজলিন বুলিয়ে নিয়ে আইব্রো পেন্সিল দিয়ে ভুরুটা ঠিক করে নিয়ে বলল, চলুন খাবেন, চলুন। খাবার ও রান্নাঘরের বন্দোবস্ত করে নেওয়া হয়েছে পাশের বারান্দায়। বারান্দায় খুব আলো আছে। তাড়াতাড়ি খাবার গরম করে নিয়ে টেবিলে রাখলো ছুটি। বলল, ছুটির হাতের রান্না তো আর কখনো খাননি, খেয়ে দেখুন। দেখছেন তো কত গুণ আমার।
ছুটি ধনেপাতা সর্ষে দিয়ে কই মাছের ঝোল রেঁধেছিল, পালং শাকের তরকারি, হিং দিয়ে ছোলার ডাল এবং স্যালাড। আচারের টিনটা বের করলো, বলল, আপনার ওখান থেকে ফিরে এসেই শহর খুঁজে ওই আচার কিনেছি। ও কি, সব মাছ তো তুমি আমাকেই দিয়ে দিলে, তুমি কি খাবে? যা বলছি লক্ষ্মী ছেলের মতো শুনুন। আপনি খান তো, রোজ যেন আসছেন আমার বাড়িতে। আমার কত সৌভাগ্য আজকে। থাক থাক, অত আর বানিয়ে বলতে হবে না। কেন এই কথা কেন বলছেন? আমার সৌভাগ্য নয় কি? আমি হয়তো আসি না, কখনো আসিও নি। তোমার কত বন্ধু বান্ধব, দাদারা আছেন, তারা তো রোজই আসেন। আমার অভাব বলে তো কিছু বোধ করনি তুমি, কখনো করেছো কি? কিন্তু আমি করি, সবসময়ই করি, বিশ্বাস করো, আমি সত্যিই করি। নুনের পাত্রে ছোট চামচ দিয়ে হিজিবিজি কাটতে কাটতে ছুটি আমার দিকে তাকালো। তারপর বলল, মাঝে মাঝে মনে হয় আপনি খুব বোকা, ভীষণ বোকা, কিন্ডারগার্টেনের ক্লাসের ছাত্রের চেয়েও বোকা। আমার কাছে অনেকে আসে, এখানে এসে অনেকের সঙ্গে আমার আলাপও হয়েছে, ছেলে মেয়ে সকলের সঙ্গে। আপনাকে তো বলেছি আমি বর্তমান বিশ্বাস করি। ভবিষ্যতে কখনো আপনাকে পাবো কি পাবো না এই ভেবে গোমরা মুখে আমি আমার বর্তমানটাকে মাটি করতে চাইনি। হ্যাঁ, আমি হেসেছি, আড্ডা মেরেছি, পিকনিক করেছি। তা বলে কি আপনি মনে করেন আপনি মুছে গেছেন আমার জীবন থেকে? শুকুদা, আপনি বড় ব্যারিস্টার হতে পারেন, লেখক হতে পারেন, কিন্তু মেয়েদের মন এখনো আপনার বোঝা হয়নি। এই জন্মে হবে বলে আশাও নেই। আমার কাছে অনেকেই আসে, কিন্তু আমি অনেককে চিনি এখানে। তবে আপনার এইটুকু জানা উচিত শুকুদা, যে তারা আপনার মতো কেউ নয়। তারা আসে, বসবার ঘরে বসে, চা সিগারেট খায়, চলে যায়। আপনি একমাত্র লোক যিনি আমার শোবার ঘরে এলেন, আমার খাটে বসলেন। নিন, খান তো, আর তাকিয়ে থাকতে হবে না। ঘরে ও খাটে বসা ছাড়াও আপনার অধিকার কিন্তু আরও অনেক বেশি, আপনি জানেন তো? আপনি আর অন্যরা যে সমান নয়, এই কথা আমার বলতে হচ্ছে দেখেই আমার খারাপ লাগছে। ধুর, আপনি যেন কী রকম অদ্ভুত। আচ্ছা, এবার খেয়ে নাও, তুমি না খেয়ে খালি কথাই বলে যাচ্ছ। হঠাৎ ছুটি খেতে খেতে খাওয়া থামিয়ে বলল, আচ্ছা শুকুদা, কোনোদিন আমি যদি আপনার মতো করে অন্য কাউকে চাই, তাহলে আপনি কি রাগ করবেন? তোমার সব প্রশ্নের জবাব তো তুমিই দাও, এই প্রশ্নের জবাবটাও দাও। না, প্রশ্নটা বোধহয় ঠিক হলো না। এই কথা বলা ঠিক নয় যে আপনার মতো করে কাউকে ভালোবাসতে পারবো আমি। আসলে প্রত্যেকটা সম্পর্কই বিভিন্ন, তাদের প্রকৃতি, তাদের ডাইমেনশন সবই আলাদা। তাই এক সম্পর্কের সঙ্গে অন্য সম্পর্কের তুলনা বোধহয় কখনো করা উচিত নয়, তাই না? ঠিক তাই। থাক এসব কথা। তা আপনি আজকে থাকছেন তো? না না, আমি খেয়ে উঠেই বাস ধরে চলে যাব। যদি থাকতাম তবে তোমার কাছে আজ নিজেই কিছু চাইতাম, কিন্তু বিশ্বাস করো, এই চার দেওয়ালের মধ্যের আনন্দ আমার ভালো লাগে না। ছুটি মুখ তুলে চাইল। ঠিক বলেছেন, আমার কিন্তু তাই মত ছিল ছোটবেলা থেকে। প্রত্যেক মেয়েরাই জীবনে মিলিত হয় কোনো না কোনো পুরুষের সঙ্গে। সারা জীবনে কত শতবার মিলিত হয়, কিন্তু প্রথমবারের মিলনই একমাত্র মিলন যা চিরদিন মনে থাকে। জানেন শুকুদা, মাঝে মাঝে ভাবলে খুব হাসি পায়। প্রত্যেক বিবাহিত মেয়েই ফুলসজ্জার দিনে অনেক রজনীগন্ধার গন্ধের মধ্যে, নতুন বিছানার নতুন চাদরের ইরিটেটিং গন্ধের মধ্যে, ডাঁই করা উপহারের মধ্যে জীবনে প্রথমবার মিলিত হয়। যেমন বয়স হলে বিয়ে করতে হয়, যেমন বিয়ে করলে লাল চেলি পরতে হয়, অভ্যাগতদের রাধাবল্লভী, ফ্রায়েড রাইস, ফিশ ফ্রাই খাওয়াতে হয়, তেমনি ওই নতুন বিছানায় শুয়ে আনকোড়া কোনো বরের কাছে কুমারিত্ব খোয়াতে হয়।
সত্যি ভাবা যায় না, তাই না? শীতকাল হলে শার্টিনের ওয়ার্ড দেওয়া লেপ গায়ে দিয়ে শুতে হয়, দরজা জানলা খোঁজ খাঁজ সব সন্তর্পণে বন্ধ করতে হয়, আর গরমকাল হলে বাই বাই করে পাখা ঘোরাতে হয়। বুঝলেন, আমার ভাবলেই খারাপ লাগে, বিচ্ছিরি ব্যাপার সব। তবে আপনি যা বললেন তা কি সত্যি? তুমি দেখো সত্যি কিনা। সূর্যকে সাক্ষী রেখে একদিন আমি আকাশ বাতাস ফুল পাখি সবাইকে সাক্ষী রেখে তোমার সঙ্গে মিলিত হব। আর যেদিন হব, তুমি যত দিন বাঁচবে, যত দিন ভাবতে পারবে, তত দিন সেই মুহূর্ত, সেই দিনটি স্মৃতি তোমার মনে, তোমার শরীরে লেখা থাকবে। তুমি দেখো, লেখা থাকবেই। ছুটি শিউরে উঠল উত্তেজনায়, তারপর হেসে ফেলল, বলল, উফ, আমি খেতে পারছি না সুকুদা, এমন এক্সাইটেড হয়ে গেছি আপনার কথা শুনে। আপনি এমন করে বলেন না যেন নরম্যান্ডি অভিযানে যাচ্ছেন। ধুর বোকা, এসব কথা মুখেও আনতে নেই। যা করবেন তা করে দেখাবেন। মুখে এসব কথা কেউ বলে নাকি? বলতে নেই, বলা মানা। কথাটা বলেই ও ওর বাঁ হাতের পাতা আমার ঠোঁটের সামনে ধরল। ওর ফিনফিনে হাতের পাতার নরম গোলাপি রঙে আমার চোখ ধেঁধে গেল। একটা গোলাপি ছায়ায় আমার চোখ ভরে গেল। আজকের পর্ব এখানে শেষ করছি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে অবশ্যই জানাবেন। যারা নতুন এসেছেন, যদি গল্প পাঠ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি বুদ্ধদেব গুহর অন্যান্য উপন্যাস বা ছোট গল্প শুনতে চান, আমার চ্যানেলে ছোট গল্পের প্লেলিস্টে গিয়ে শুনতে পারেন, অথবা ওনার উপন্যাসের যে প্লেলিস্টের লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, কমেন্টে পিন করে দিয়েছি, সেখান থেকেও পেতে পারেন। আজকে এই পর্যন্তই। নতুন পর্ব নিয়ে আবার খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।